ওকে, আমাদের আজকে উইক 4 লেসন 7 থেকে শুরু করে আমরা লেসন 9 পর্যন্ত তিনটা ক্লাস আজকে আমরা নিব। যেহেতু আমাদের মিড টার্মের ডেট অলরেডি দেওয়া হয়ে গেছে, মিড টার্মের ডেট হচ্ছে 18 ফেব্রুয়ারি থেকে। সো এর আগে আমাদের আর কোনো ক্লাস হবে না, যেহেতু শুক্রবার পরে 20 তারিখ সম্ভবত। সো 19 তারিখ সম্ভবত, যাই হোক, যেটার জন্য আমরা আজকের ক্লাসে যেটুকু পড়াবো সেটুক থেকে আমাদের মিড টার্মের প্রিপারেশন থাকবে বা মিড টার্ম এই পর্যন্তই হবে। তো মিড টার্মের ব্যাপারে বলতে গেলে, মিড টার্মের কথা আমি একটু আগে বললাম যে আমাদের তিনটা অ্যাসাইনমেন্টের 30 মার্কস, দুটো অ্যাসাইনমেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে, লাস্ট অ্যাসাইনমেন্টে 10 মার্কস থাকবে এবং আজকের ক্লাসের উপরে ভিত্তি করে অ্যাসাইনমেন্ট আসবে। আর যে 10 মার্কস ভাইবা, সে ভাইবা সম্পর্কে আমি তোমাদের একটা মানে ভিডিও দিয়ে দিব, যেহেতু তোমাদের মেসেঞ্জার গ্রুপে আছে, আমি ভিডিও দিয়ে দেবো কি কি টপিকস গুলো পড়তে হবে। তো সেই সম্পর্কে তোমরা কোশ্চেন হবে এবং ভাইবাটা অবশ্যই ফোন কলের মাধ্যমে হবে, হয়তো বা 2-3টা কোশ্চেন জিজ্ঞেস করা হবে। আমি আমার নাম্বার প্লাস কি কি কখন তোমাদের ফোন দেওয়ার টাইম, আমি সেটা গুগল ক্লাসরুমে এবং মেসেঞ্জার দুটাতেই আমি দিয়ে দেব। সো আমি ক্লাসে যাচ্ছি, আজকে ক্লাস শুরু করতেছি আমরা। লেসন 7, ক্রেমার্স রুল। তো এর আগে আমরা লেসন 6 পর্যন্ত আমরা দেখেছি যে ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতিটা দেখলাম, ম্যাট্রিক্স এর কিভাবে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আছে, সেখান থেকে কিভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত বের করতে হয়, এই নিয়মগুলো আমরা শিখেছি। তো এবার দেখবো সেই জিনিসগুলো আমরা কিভাবে লিনিয়ার অ্যালজেব্রার যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সেইখানে আমরা কিভাবে ইমপ্লাই করতে পারি, দ্যাট মিন্স ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স এর ইমপ্লিমেন্টটা আমাদের বলা হয়েছে যে আমরা ম্যাট্রিক্স এর কাজটা যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত বের করেছি, তার উদ্দেশ্যটা কিন্তু আমি অলরেডি বলেছি যে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স থেকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। এবং এই ইনভার্স ম্যাট্রিক্স এর একটা পদ্ধতি হচ্ছে এটি অ্যাডজয়েন্টের মাধ্যমে বের করা, আরেকটা হচ্ছে আমাদের যেটা আমরা রো এসিলন ফর্ম মাধ্যমে শিখেছি সেটা। এই দুইটা জিনিস, তো আজকে এই দুইটা জিনিসই দেখবো যে ইনভার্স ম্যাট্রিক্স এর দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর মাধ্যমে, আর একটা হচ্ছে রো এসিলন ফর্মের মাধ্যমে। এই দুইটা জিনিস আজকে শিখবো লেসন 8 এন্ড লেসন 9 এ। আর লেসন 7 এ যেটা শিখবো সেটা হচ্ছে ক্রেমার্স রুল। ক্রেমার্স রুলটা হলো এমন একটা রুল যেখানে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকবে, তার সলিউশন বের করতে পারবো। তো এক্ষেত্রে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করার জন্য আগে দুইটা প্রসেস অলরেডি দেখেছি, একটা হচ্ছে গাউস এলিমিনেশন মেথড আর একটা ছিল গাউস জর্দান এলিমিনেশন মেথড। তো নতুন যে আরেকটা নিয়ম শিখতেছি সেটা হচ্ছে ক্রেমার্স রুল। তো এই ক্রেমার্স রুলটাও হচ্ছে মানে লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করার পদ্ধতি এবং সলিউশন নির্ণয় করার যে পদ্ধতি আছে, সেক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব সেখানে যে প্রসেসটা থাকবে, আগের গুলো প্রসেসে যেমন আগের দুটো প্রসেসে যেমন ছিল রো এসিলন ফর্ম বা রেডিউসড রো এসিলন ফর্ম, এখানে যে ফর্মটা ব্যবহার করব সেটা হবে ডিটারমিনেন্ট। তার মানে ডিটারমিনেন্টের মাধ্যমে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করব। তো এইটুকু বিষয়ে মানে এইটুকু সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। আচ্ছা, যাই হোক, আমরা হ্যাঁ বলো। স্যার আপনার ক্লাসের ভিডিওগুলো স্যার কোথায় পাওয়া যাবে, একটু যদি কাইন্ডলি বলতেন। ভিডিও তো আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপে জয়েন থাকলে সেখানেই পাবে। আমি ইউটিউবে তো প্রত্যেকটা ভিডিও দিচ্ছি। ও আচ্ছা স্যার, হ্যাঁ স্যার আপনি ইউটিউবে ভিডিও, থ্যাংক ইউ স্যার। ওকে, ক্রেমার্স রুল সম্পর্কে আমরা পড়তেছি। ক্রেমার্স রুল, ইফ ax is equal to b is a system of n linear equation in n unknowns such that আমাদের এখানে যেটা বলা হয়েছে ax is equal to b, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো ax is equal to b যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ম্যাট্রিক্স ফর্ম, এটা আমরা গত ক্লাসে দেখিয়েছি যে ম্যাট্রিক্স মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ম্যাট্রিক্স ফর্মের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ax is equal to b, যেখানে এ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স এন্ড বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই কথাটা আমি আগের ক্লাসেও বলেছি, সেই কথাটাই বলতেছি। তোমাদের ভাই যদি কোশ্চেন করা হয় এভাবে জিজ্ঞেস করা হবে যে মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ম্যাট্রিক্স ইকুয়েশনটা বলো, সেক্ষেত্রে সবাইকে এভাবেই বলতে হবে যে এক্স ইজ ইকুয়াল টু বি, হোয়ার এ ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো এইভাবে তিনটা ম্যাট্রিক্সের সমন্বয় করে আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে প্রকাশ করতে পারি এবং এই তিনটাই হচ্ছে ম্যাট্রিক্স এর একটা ফর্ম।
তো এই যদি এরকম একটা সিস্টেমকে এভাবে লেখা যায়, এক্স ইজ ইকুয়াল টু বি, এবং সাজ দ্যাট ডিটারমিনেন্ট অফ এ এখানে ইজ ইকুয়াল টু জিরো হবে না, এটা হবে নট ইজ ইকুয়াল টু জিরো। এখানে টাইপের মিস্টেক হয়েছে, যেহেতু আমি বই থেকে কপি করেছি, এখানে হয়তো বা বইতে ভুল ছিল। ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তার মানে ডিটারমিনেন্টের যে মানটা, এ যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে তার যে ডিটারমিনেন্ট বের হবে, তার মানটা কখনো জিরো হতে পারবে না যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে। তো ডিটারমিনেন্ট অফ এ, দ্যাট মিনস এ হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে যদি ডিটারমিনেন্ট নির্ণয় করি, এবং ডিটারমিনেন্ট অবশ্যই একটা মান বের হবে, সেটা যদি শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হয়, সেই কথাটাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরো, দেন দ্য সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন। আর ইউনিক সলিউশন কথাটা মানে হচ্ছে যে একটা এক্সাক্ট সলিউশন পাওয়া যাবে। যেমন আমরা আগের ম্যাথ গুলো করেছি, যখন গাউস জর্দান এলিমিনেশন মেথড বা গাউস এলিমিনেশন মেথডে, তখন দেখা গেছে কি, বা মানে 6টা আমাদের ভেরিয়েবল ছিল, 3টা আমরা লিডিং ভেরিয়েবল পেয়েছি, বাকি 3টা আমরা পেয়েছিলাম ফ্রি ভেরিয়েবল। ফ্রি ভেরিয়েবল যদি থাকে তাহলে ইউনিক সলিউশন হয় না, ফ্রি ভেরিয়েবলের এক্সাক্ট মান বের করা সম্ভব হয় না। তো ইউনিক সলিউশনের কন্ডিশনটা হচ্ছে মানে ফ্রি ভেরিয়েবল থাকবে না। যদি এরকম হয় যে দ্য সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন, কোনো একটা সিস্টেমের যদি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের মান শূন্য না হয়, তাহলে আমরা বলতে পারবো ওই সিস্টেমের একটা ইউনিক সলিউশন আছে। তার মানে প্রত্যেকটা যে কয়টা ভেরিয়েবল আছে তার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমরা মান বা সলিউশন পাবো। তো দিস সলিউশন ইজ, এবং যে সেই সলিউশনটা হবে সেটার ফর্মটা হচ্ছে এক্স ওয়ান, যদি আমাদের এখানে ভেরিয়েবল এরকম হয় এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, অথবা এরকম হতে পারে এক্স ওয়াই জেড, এরকম যে কোনোটাই হতে পারে। তো এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ওয়ান ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, এক্স টু ডিটারমিনেন্ট অফ এ টু ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তো প্রত্যেকটা ডিটারমিনেন্ট এ নিচে থাকবে, আর উপরে যেটা থাকবে এক্স ওয়ান এর জন্য যে পজিশনের জন্য থাকবে, সেই পজিশনের ডিটারমিনেন্টটা নির্ণয় করতে হবে। তো এইভাবে করে আমাদের সূত্রটা ফর্ম করবে হবে। মেইনলি ক্রেমার্স রুল মানে হচ্ছে এটা, x1 is equal to determinant of a1 divided by determinant of a, x2 determinant of a2 by divided by determinant of a। এভাবে যদি x3, x4, x5 থাকে এভাবে করতে হবে। সাধারণত x4 পর্যন্ত বা x3 পর্যন্ত থাকবে, করতে হবে। xn পর্যন্ত তো নিশ্চয়ই থাকবে না, এটা তো জেনারেলি দেখানো হয়েছে। তো এভাবে করে আমাদের ক্রেমার্স রুলটা চলে আসলো। তো ক্রেমার্স রুলের মেইন কথাটা হলো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকবে, যেটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পাবো ax is equal to b, where a is equal to coefficient matrix, x is equal to variable matrix and b is equal to constant matrix। এবং এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পেলাম এ, এই ম্যাট্রিক্সটা যদি ডিটারমিনেন্ট নির্ণয় করি, এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টের মান যদি শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই যে সিস্টেমটা ধরেছিলাম সেই সিস্টেমটার ইউনিক সলিউশন আছে। ইউনিক সলিউশন মানেটা হলো যে সলিউশন এক্সাক্ট মান পাওয়া যায়। যেমন আমরা আগে করেছি যে ফ্রি ভেরিয়েবল ব্যতীত যদি কোনো সিস্টেমে ফ্রি ভেরিয়েবল থাকে, কোন সিস্টেমে যদি ফ্রি ভেরিয়েবল থাকে তাহলে সেখানে ইউনিক সলিউশন পাওয়া যায় না। যদি ফ্রি ভেরিয়েবল না থাকে, সবগুলোই যদি লিডিং ভেরিয়েবল থাকে, তাহলে সেই সিস্টেমের একটা ইউনিক সলিউশন বের করা সম্ভব। তো যদি ডিটারমিনেন্ট এ মানে ডিটারমিনেন্ট অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নট ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা বলবো যে ওই সিস্টেমটার ইউনিক সলিউশন আছে। তার মানে প্রত্যেকটা ভেরিয়েবলের আলাদা আলাদা মান বের করা সম্ভব। এবং দিস সলিউশন ইজ, সেই সলিউশনটা হবে তাহলে x1 ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ a। অলওয়েজ ডিটারমিনেন্টের নিচে থাকবে। তো ডিটারমিনেন্টের নিচে থাকার কারণে ডিটারমিনেন্টের মান শূন্য হতে পারবে না, কারণ আমরা জানি কোনো একটা যদি রেশনাল বা মানে ভগ্নাংশে যদি নিচের মানে হর যদি জিরো হয়ে যায়, তাহলে সেটার মান আসে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তো ম্যাথের মেইন কথা হচ্ছে তোমার অ্যান্সার জিরো হোক সমস্যা নাই, কিন্তু কোনো ক্ষেত্রে হরে জিরো আসতে পারবে না। কোনো একটা ভগ্নাংশের হরে যদি জিরো আসে, তাহলে বুঝতে হবে আমাদের ম্যাথটা ভুল আছে, বা সেভাবে করলে আমাদের হচ্ছে না, ওটাকে আরো অপারেশন করে বা সামনে এগিয়ে নিয়ে তারপর সেটাকে মান বসিয়ে করতে হবে। তো সেই জন্যই আমাদের ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরোর কথা এখানে বলা হয়েছে, কারণ ডিটারমিনেন্ট অফ এ অলওয়েজ নিচে ডিভাইডেড বাই আকারে হরে থাকবে। তো এভাবে করে আমরা ক্রেমার্স রুলটা বললাম। তো ক্রেমার্স রুলে বুঝতে কারো সমস্যা আছে কিনা?
ওকে, আমি ক্রেমার্স রুলের পরে এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পলস অফ ক্রেমার্স রুল, যেহেতু আমাদের এক্সাম্পলই করতে হবে। এক্সাম্পল 1 যেটা আছে, ইউজ ক্রেমার্স রুল টু সলভ 2x প্লাস 3y মাইনাস z ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিনস এখানে একটা x y z তিনটা ভেরিয়েবল দেওয়া আছে এবং তিনটা ইকুয়েশনও আমাদের দেওয়া আছে। তো এটার আমাদের সলভ করতে হবে এবং বলে দিয়েছে ইউজ ক্রেমার্স রুল। তার মানে ক্রেমার্স রুলটাকে অবলম্বন করে আমাদের এই সলিউশন গুলো বের করতে হবে। তো এখানে যেহেতু ক্রেমার্স রুল আমাদের জানা আছে, যদি এক্স ওয়াই জেড তিনটা যেহেতু ভেরিয়েবল আছে, তাহলে তিনটা মানে মোট কথা চারটা ডিটারমিনেন্ট বের করতে হবে। একটা জেনারেল ডিটারমিনেন্ট, বাকিটা এক্স এর জন্য একটা, ওয়াই এর জন্য একটা, জেড এর জন্য একটা, তিনটা ডিটারমিনেন্ট। আর শুধু পুরো যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আছে সেটা বের করতে হবে। তো ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট ডি। তো এখানে ডিটারমিনেন্ট ডি দ্বারা বোঝাচ্ছে আমাদের যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে তার ডিটারমিনেন্ট। এখানে তোমরা ডি দ্বারা প্রকাশ করেছে, ওখানে ডিটারমিনেন্ট অফ এ দ্বারা লেখা হয়েছিল। একই জিনিস, যেহেতু এখানে তো এ ম্যাট্রিক্স দেওয়া নাই, যেহেতু সেখানে তোমরা চাইলে এ দিয়েও করতে পারতে এটাকে। তো যাই হোক, ডিটারমিনেন্ট ডি, ডি মানে হচ্ছে শুধু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট নির্ণয় করব। তো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এক্স ওয়াই জেড যে ভেরিয়েবল আছে তার সাথে যে কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট গুলো আছে শুধু সেগুলাই নিব। তো দেখো, এক্স এর সাথে আছে 2 নেওয়া হয়েছে, ওয়াই এর সাথে আছে 3 নেওয়া হয়েছে, জেড এর সাথে আছে -1 নেওয়া হয়েছে। এভাবে করে একটা পুরো মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট নির্ণয় করা হয়েছে। এবং ডিটারমিনেন্ট নির্ণয় করার ক্ষেত্রে তোমরা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো। অলরেডি তোমাদের দুইটা পদ্ধতি বা তিনটা পদ্ধতি আমি দেখিয়েছি, যে ফার্স্ট রো এর জন্য কোফ্যাক্টরকে ইউজ করে করা যায়, তারপর রো রিডাকশন ফর্মুলা করা যায়। আর এখানে যে প্রসেসটা করেছে সেটা হচ্ছে টেকনিকের মাধ্যমে। আমি টেকনিকের কথাও বলেছিলাম তোমাদের, যে এই যে টেকনিকটা আছে আড়াআড়ি গুণের মাধ্যমে যে টেকনিকটা আছে, এটা ফলো করেও তোমরা করতে পারো। যে কোনো একটা প্রসেসে তোমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারো। তো ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করবে সেটা আমি এখানে আলোচনা করতেছি না, তোমরা যে কোনো একটা প্রসেসে ডিটারমিনেন্ট করে নিবে। তো এখানে ডি এর মানটা বেরোলো -78। ডিটারমিনেন্ট নির্ণয় করলাম, তো ডিটারমিনেন্ট নির্ণয় করলাম, ডি মান বের হলো। তারপরে আমাদের যেটা বের করতে হবে ডিএক্স বা ডিটারমিনেন্ট অফ এ ওয়ান, যেটাকে ওখানে বলেছিলাম ডিটারমিনেন্ট অফ এ ওয়ান। তো সেটা কিভাবে নির্ণয় করব? তো এখানে ডিএক্স বুঝাচ্ছে, দেখো এখানে আমরা এই যে ডি যেটা আছে এইটার সাথে কম্পেয়ার করব। তো ডিএক্স, তাহলে এখানে এক্স এ বরাবর যে ঘরটা ছিল, দেখো প্রথম যে কলমটা আছে এই ডি বরাবর যে প্রথম কলমটা আছে সেটা হচ্ছে এক্স এর ঘর 2 4 and 3। দেখো 2 4 and 3 এটা কিন্তু এক্স এর সহগ ছিল। তো এই 2 4 3 যে ফার্স্ট কলমটা আছে মানে এক্স এর যে কলমটা আছে এই ম্যাট্রিক্সের জন্য, সেই কলমটা বাদ যে আমাদের সমান সমানের পরে যে ইকুয়েশনের যেটাকে আমরা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বলতেছিলাম, সেই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটাকে আমরা ফার্স্ট রোতে নিয়ে যাব। তার মানে এক্স এর পজিশনে আমরা কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা নিয়ে যাব এবং এক্স এর পজিশনে যে কলামটা ছিল সেই কলামটা উধাও হয়ে যাবে। খেয়াল করে দেখো, এখানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এর কলামটা আছে 1 11 and 21। তো এই যে 2 4 3 এইটা উঠে যে চলে আসবে 1 11 and 21। বাকি দুইটা যে কলাম আছে সে দুইটা ঠিক থাকবে, ওয়াই আর জেড এর কলাম। তো এভাবে করে আমরা ডিএক্স এর মান বের করব। তো ডিএক্স এর মান এই যে চলে নিয়ে আসলো, এক্স বরাবর উঠায় নিয়ে এটা নিয়ে আসলাম, এরপর আবার এটাকে ডিটারমিনেন্ট নির্ণয় করব। ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি আগের মতোই আছে, যেভাবে সেভাবে করে নেবে, যে কোনো একটা প্রসেসে করে করে নিব। এরপর ডিওয়াই, ডিওয়াই এর ক্ষেত্রে আবার এই ডি এর সাথে কম্পেয়ার করবে। এখানে ওয়াই এর ঘর আছে কোনটা, সেকেন্ড কলামটা হচ্ছে ওয়াই এর ঘর 3 1 and 2 -2। এই কলামটা উঠে যে আবার সেই যে ইকুয়ালের পরে যেটা ছিল দ্যাট মিন্স কনস্ট্যান্ট ম্যাট্রিক্স সেটা চলে আসবে 3 1 -2। এই দেখো 3 1 -2 উঠেছে 1 11 and 21 চলে আসছে, 11 and 21 চলে আসছে। আর এখানে আগের যেমন এখানে যে পজিশন করে ডিএক্স ছিল আমরা কম্পেয়ার করব ডি এর সাথে করে, যেমন 2 4 3 ঠিক আছে, 1 -1 -3 5 ঠিক আছে, মাঝখানে একটা শুধু পরিবর্তন হয়ে গেছে ওয়াই এর জন্য, ডি ওয়াই এর জন্য। তো এভাবে করলে আমরা ডিটারমিনেন্ট পাবো। সিমিলারলি যখন ডিজেক্ট করব তখন আমরা এই যে -1 -3 5 এটা উঠে যে 1 11 and 21 চলে আসবে। ডিজেটের ক্ষেত্রে এই যে থার্ড কলামটা চলে গেছে 1 11 and 21 চলে আসছে। এখান থেকে ডিজেট এর মান আমরা পাবো। তো চারটা ডিটারমিনেন্টের মান পেয়ে গেলাম। জেনারেল যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ছিল সেটা ডিটারমিনেন্ট পেয়েছি, তারপর এক্স অক্ষ বরাবর পেয়েছি, ওয়াই পেয়েছি, জেড বরাবর পাইছি ডিটারমিনেন্ট।
তো আমাদের সূত্র যেটা ছিল, সূত্র আমরা বসিয়ে দেব। আমরা জানি ইউজ দ্য ক্রেমার্স রুল টু ফাইন্ড দ্য ভ্যালু এক্স ওয়াই জেড। এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডি। আমরা যেটা বলতে পারি ডিটারমিনেন্ট এ ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ, সেটাই এখানে ডিএক্স বাই ডি দ্বারা বোঝাচ্ছে। এখানে ডি দ্বারা বোঝাচ্ছে ডিটারমিনেন্ট অফ, ডিএক্স দ্বারা বোঝাচ্ছে ডিটারমিনেন্ট অফ এক্স, আর ডি দ্বারা হচ্ছে ডিটারমিনেন্ট অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বা যে ম্যাট্রিক্স দেওয়া আছে জেনারেল সেটা। তো এখান থেকে এক্স এর মান পাবো, এবার ডিওয়াই বাই ডি দ্বারা ওয়াই এর মান পাবো, ডিজেড বাই ডি দ্বারা জেড এর মান পাবো। এভাবে করে আমরা এক্স্যাক্টলি তিনটা সলিউশন পেয়ে গেলাম। তো এই জন্যই এটাকে বলা হয় ইউনিক সলিউশন, তার মানে প্রত্যেকটারই আলাদা আলাদা স্পেসিফিক সলিউশন আমরা পাবো এভাবে ডিটারমিনেন্টের মাধ্যমে। তো এই প্রসেসটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার। ওকে, তাহলে ক্রেমার্স রুলের মাধ্যমে এখানে আরো বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল 2 তে ওই একই নিয়মে দেওয়া আছে। যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা 3 দেওয়া হবে সেখানে ডিটারমিনেন্টের এভাবে ক্রেমার্স রুলের ইউজটা থাকবে, সেজন্য এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল 2 দেওয়া আছে, এক্সাম্পল 3 দেওয়া আছে। জাস্ট এটা তোমরা দেখে নিবে। সিম্পলি এখানে নতুন কিছুই নাই, জাস্ট সূত্রগুলো বসিয়ে ইমপ্লাই করে বসিয়ে দিলেই হবে। এখানে এক্সারসাইজ আছে, সেখান থেকে আমি অ্যাসাইনমেন্টে দিব। যেহেতু অ্যাসাইনমেন্ট 3 তোমাদের এটা থেকে আসবে, এখানে আরো লেসন আছে। তো ফার্স্ট লেসনে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে ক্রেমার্স রুল। আর ক্রেমার্স রুলের মাধ্যমে উদ্দেশ্যটা হলো আমাদের মানে ওই যে আগের যে উদ্দেশ্য রয়েছে যে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার সিস্টেমের সলিউশন বের করা, সেক্ষেত্রে সেই একই জিনিস উদ্দেশ্য নিয়েই আমরা এখানে করলাম। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ডিটারমিনেন্ট অফ এ, দ্যাট মিন্স ডিটারমিনেন্ট অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। এই কন্ডিশন গুলো কিন্তু আমরা ভাইবার সময় জিজ্ঞেস করা হবে। ওকে, আমরা সেকেন্ড লেসনে যাচ্ছি। তো উইক 4 লেসন 8 যেটা ইনভার্স ম্যাট্রিক্স এর প্রথম ক্লাস। ইনভার্স ম্যাট্রিক্স এর দুইটা পদ্ধতি শিখাবো। একটা হচ্ছে আমরা অ্যাডজয়েন্টের মাধ্যমে করব, আর একটা করব আমরা রো রিডাকশন বা রো এসিলন ফর্মের মাধ্যমে। তো দুইটার জন্য দুইটা লেসন আমাদের। তো ইনভার্স ম্যাট্রিক্স প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এতদিন যেটা করে আসলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি সেখান থেকে। তো প্রথমে এ স্কয়ার, আমরা যদি ভাইবার জন্য জিজ্ঞাসা করা হয় ডিটারমিনেন্ট টেস্ট ফর ইনভার্টিবিলিটি, একটা ম্যাট্রিক্স কখন ইনভার্স করা যাবে সে কন্ডিশনটা কি? এ স্কয়ার ম্যাট্রিক্স এ ইজ ইনভার্টেবল ইফ এন্ড অনলি ইফ ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0। এখানে ওই একই বল, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0 হবে। তো একটা ইনভার্স ম্যাট্রিক্স, একটা স্কয়ার ম্যাট্রিক্সকে ইনভার্স তখনই করা যাবে যখন তার ডিটারমিনেন্টের মান 0 না হয়ে অন্য কিছু হবে। তো যদি 0 ছাড়া অন্য কিছু হয় তাহলে বলবো যে না, এই ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেট করা সম্ভব। তো মেইন কথা কিন্তু এটাই, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু তোমাদের ভাইবা জিজ্ঞেস করা হবে যে ডিটারমিনেন্ট টেস্টের মাধ্যমে ইনভার্টিবিলিটি হওয়ার কন্ডিশনটা বলো, একটা ম্যাট্রিক্স ইনভার্স হওয়ার কন্ডিশন বলো ডিটারমিনেন্টের আন্ডারে। তো তখন তোমাদের বলতে হবে যে ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0, তার মানে কখনো ডিটারমিনেন্ট 0 হতে পারবে না। যদি 0 হয় তাহলে সেটা ইনভার্স ম্যাট্রিক্স নাই। ওকে, তাহলে আমরা এবার ইনভার্স ম্যাট্রিক্স ইউজিং অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্টের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা শিখেছি, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স বের করা শিখেছি। এখন নতুন আর আমাদের কিছু এখানে নাই, আগের মতোই যা আছে সব আছে, জাস্ট শুধু বসিয়ে দিলে এখন হচ্ছে। অ্যাডজয়েন্ট বের করবা, তারপর ডিটারমিনেন্ট বের করবা, জাস্ট এখানে সূত্র মতো বসায় দিলেই যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই হবে ইনভার্স ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখন দেখি এক্সাম্পল এখানে কি দেওয়া আছে। রাইট দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ এ, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে এবং সেটা করব আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মাধ্যমে। তো প্রথম আমাদের কাজ যেটা এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করা, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব, তারপর কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট বের পাবো, তারপর ডিটারমিনেন্ট নির্ণয় করব, তারপর বসাবো। তো প্রথম কাজটা কোফ্যাক্টর নির্ণয় করা। কোফ্যাক্টর নির্ণয় করা এখানে করে দেওয়া হয়েছে, ডাইরেক্ট করে দেওয়া হয়েছে, তোমরা হয়তো বা ক্যালকুলেশন করে করবে। ক্যালকুলেশন করে কিভাবে করতে হয় সেটা তো অলরেডি আমি হাতে কলমে ভিডিওটাও দিয়েছি, সো আশা করি সমস্যা থাকার কথা না। তো কোফ্যাক্টরস নির্ণয় করে তারপর তোমরা
সেটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট নির্ণয় করবে, তারপরে ট্রান্সপোজ করবে, ট্রান্সপোজ মানে রো কে কলাম, কলমকে রো করে যেটা হবে সেটা হবে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তো এরপরে নির্ণয় করতে হবে ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট তোমরা অনেকগুলো পদ্ধতি করেছি, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে ডিটারমিনেন্টটা নির্ণয় করবে এই ম্যাট্রিক্সটা, যে এই ম্যাট্রিক্সে দেওয়া ছিল তার ডিটারমিনেন্ট নির্ণয় করবে। ডিটারমিনেন্ট যেটা বের হবে, এখানে যেমন 64 বের হয়েছে, তোমাদের ক্ষেত্রে তোমাদের যদি ম্যাথ করতে দেওয়া হয় অন্য কিছু আসবে, তো সেটা বের করে আমরা বসাবো a ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ a ইনটু অ্যাডজয়েন্ট অফ a। তার মানে হচ্ছে ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট অফ একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে তার ইনভার্স ম্যাট্রিক্স। তো 1/64 ইন্টু এই যে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সটা লিখেছি, তারপর 1/64টা সবার সাথে গুণ করে দিয়েছি, তাহলে আমাদের যে অ্যান্সারটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের নতুন ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স অ্যাডজয়েন্টের মাধ্যমে করা, সেটা যদি আগের লেসনটা বুঝো বা গত ক্লাস এর আগের লেসন যেটা করাইছি গত ক্লাসে, সেই লেসনটার মধ্যে কিন্তু এখানে রয়ে গেছে, কারণ ডিটারমিনেন্ট নির্ণয় করাটাও শিখিয়েছি ওখানে, আর অ্যাডজয়েন্ট নির্ণয় করাটাও ওখানেই শিখিয়েছি। তো ওই দুইটার জাস্ট একটু কম্বাইন করে এখানে লিখলেই হচ্ছে, এছাড়া কিছু না। তো অ্যাডজয়েন্টের মাধ্যমে এভাবে তোমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারো। এখানে কারো সমস্যা আছে? যদি থাকে বলো। আমি আবারও বলতেছি, আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য ছিল, আমরা বলেছি যে ইনভার্স ম্যাট্রিক্স আমরা ক্লাসটা শেষ করব ইনভার্স ম্যাট্রিক্স করার পদ্ধতি থেকে। লিনিয়ার আলজাবরার কথা বলতেছি, লিনিয়ার আলজাবরা ক্লাসগুলো আমরা শেষ করব ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতির মাধ্যমে। একটা পদ্ধতি আমরা যেটা শিখলাম সেটা হলো ম্যাট্রিক্সের মাধ্যমে, ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের মাধ্যমে। আরেকটা পদ্ধতি আমরা শিখবো এখন, যে লাস্ট ক্লাসে যেটা আজকে শিখবো সেটা হবে রো রিডাকশন ফর্মুলার মাধ্যমে বা রো এসিলন ফর্মের মাধ্যমে। তো দুইটা আমরা কিন্তু সবসময় এখানে যে ক্লাসগুলো করতেছি সেখানে আমরা কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে যে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মাধ্যমে একটা যে রিলেশন আছে, যে এদের মাধ্যমেও করা যায়, আর অন্য বা রো এসিলন ফর্মের মাধ্যমেও করা যায়, এই জিনিসটাই কিন্তু দেখাতে চাচ্ছি। আর আমরা কিন্তু বেশ তিনটা প্রসেস দেখিয়েছি যে লিনিয়ার ইকুয়েশনকে কিভাবে, লিনিয়ার সিস্টেমকে সলভ করার জন্য, এবং ম্যাট্রিক্স নির্ণয়েরও দুটা পদ্ধতি দেখতেছি, যেখান থেকে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারি, সেটাও কিন্তু আমরা দেখতেছি, দুইটা পদ্ধতি দেখতেছি। একটা যে আমাদের রো এসিলন ফর্ম দেখবো, আর একটা আমরা এখন যেটা দেখলাম অ্যাডজয়েন্টের মাধ্যমে দেখলাম। তো অ্যাডজয়েন্টের জন্য যে সূত্রটা a ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ a ইনটু অ্যাডজয়েন্ট অফ a। অ্যাডজয়েন্ট বের করা আমরা গত ক্লাসে শিখিয়েছি, ডিটারমিনেন্ট নির্ণয় করাও শিখিয়েছি। জাস্ট ওইটুকু যদি নিয়ে আসতে পারো তো এখানে শুধু বসিয়ে দেওয়ার কাজ, এখানে কিন্তু ওই দুইটার কম্বিনেশন, আর কিছুই কিন্তু নতুন না। ওকে, আজকের ক্লাস কিন্তু দুইটা দুইটা কিন্তু অলরেডি হলো, আর একটা আমরা লাস্ট ক্লাস নিয়ে কিন্তু আমরা ক্লাসটা মিড টার্মের আগ পর্যন্ত শেষ করব, কারণ হচ্ছে মিড টার্মে তোমাদের মিড টার্ম পরীক্ষা 18 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা বলা হয়েছে। সো সেই হিসাবে আমাদের আজকের ক্লাসে আমি চাচ্ছি লেসন 9 পর্যন্ত নিয়ে নিতে। লেসন 9 পর্যন্ত হলে এরপরে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস এন্ড যেটা আমাদের লাস্টে আমাদের থাকবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ওটা আমরা মিড টার্মের পরেই শেষ করব। সেটা যদি ইউনিভার্সিটি খুলে তাতেও সমস্যা নাই, না খুললেও আমরা এখানেও নিতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমরা মিড টার্ম পর্যন্ত আমাদের টার্গেট একটাই ছিল, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু আজকের ক্লাসেই আমি এখানে শেষ করব। মানে আরেকটা ক্লাস বাকি আছে, সেটা পরে আমরা আজকে ক্লাসের মাধ্যমে এটা শেষ করব। তো লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু আমি চেষ্টা করেছি যে সলিউশন বের করার পদ্ধতি শিখানোর চেষ্টা করেছি, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, তারপর ইনভার্স ম্যাট্রিক্স এর বিভিন্ন পদ্ধতি, এইগুলো থেকে আমি শেষ করতেছি। হয়তোবা আরো একটু কিছু আমি আরেকটু বেশি নিতে পারতাম যদি আমরা অফলাইনে ক্লাস নিতাম, কারণ তাহলে আমরা একটু সিলেবাসটা বড় বানাতে পারতাম। যেহেতু এখানে অনলাইনে নিতে হলে অনেক সমস্যা থাকে, বা সবসময় চাইলেও ভালো মতো এখানে করা সম্ভব না, যার কারণে আমরা বেসিক জিনিসগুলোই বেশি এখানে নিয়ে আসছি। সো ইনভার্স ম্যাট্রিক্স এর যে একটা পদ্ধতি বললাম অ্যাডজয়েন্টের মাধ্যমে, এখানে কারো সমস্যা আছে কিনা, থাকলে বলো।
স্যার প্রথম নিয়মটাতে আমরা যেভাবে ধাপে ধাপে অঙ্কটা করব সেই ধাপগুলো একটু আরেকবার বলে দিলে ভালো হতো। মানে প্রথম যেমন বলতে প্রথমে কোফিসিয়েন্ট নির্ণয় করলাম, ইনভার্স ম্যাট্রিক্সের যে প্রথম হ্যাঁ যে নিয়মটা দেখালেন, প্রথমে আমরা কোফ্যাক্টর নির্ণয় করলাম, তারপর হুম কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। হ্যাঁ, এরপরে অ্যাডজয়েন্টটা নির্ণয় করতে হবে। অ্যাডজয়েন্টটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ট্রান্সপোজ অফ দ্য কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ট্রান্সপোজ কথাটার অর্থ হচ্ছে রো কলম হবে, কলম রো হবে। যেমন ফার্স্ট রো এখানে আছে 12 6 এন্ড -16, এটা ফার্স্ট রো, এটা তখন ফার্স্ট কলম হয়ে যাবে। সেকেন্ড রো সেকেন্ড কলম, থার্ড রো থার্ড কলম হয়ে যাবে। তো এইখান থেকে আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি তো আমরা আগের ক্লাসে দেখিয়েছি, সেখানে ভিডিওতে আছে। তো অ্যাডজয়েন্টটা এইভাবে নির্ণয় করব। তারপর নির্ণয় করব ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট এখানে নির্ণয় করতে হবে ম্যাট্রিক্স কোনটা আমাদের। ম্যাট্রিক্স কিন্তু আমাদের এইটা, এই যে ম্যাট্রিক্সটা আছে এটা ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। এটা ডিটারমিনেন্ট তোমরা যে কোনো একটা পদ্ধতি করতে পারো, কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে করতে পারো, বা তোমাদের এই যে আজকের মানে আগের ক্লাসটায় যে টেকনিকের মাধ্যমে ডিটারমিনেন্ট নির্ণয় করা হয়েছে, যে আড়াআড়ি গুণ করে যে নিয়মটা আছে সেটা ফলো করেও তোমরা বের করতে পারো। এনি হাউ যে কোনো প্রসেসে ডিটারমিনেন্টটা নির্ণয় করলেই হবে। এখানে আমাদের যে প্রসেসটা করেছে এই প্রসেস করতে হবে না, কারণ এই প্রসেসটা আমরা করিনি। তোমরা জাস্ট সিম্পলি তোমাদের একটা প্রসেসের ডিটারমিনেন্টটা নির্ণয় করে নেবে। ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 64, এইটুকু বললাম। আর বাকি এখানে এই যে কোফ্যাক্টর এক্সপ্যানশন বা এক্সপ্যানশন অ্যালং দ্য ফার্স্ট রো, এই যে ফার্স্ট রো অ্যালং এ করা হয়েছে সেটা করে এই 64 পাওয়া গেছে। তো তোমরা এভাবে না করে তোমাদের যেভাবে আমি করাইছি সেভাবে করবা। এটা করার কোনো দরকার নাই যে এখানে তো শুধুমাত্র ওরা বাংলায় লিখি করে দিছে। তোমরা তোমাদের মতো খাতা কলমে যেভাবে আমি করাইছি সেভাবে যে কোনো একটা প্রসেসে করে নিলেই হবে। তো এই দুইটা যখন হয়ে যাবে, ডিটারমিনেন্ট নির্ণয় করা আর অ্যাডজয়েন্ট নির্ণয় করা, এরপরে দাস লিখে এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ বসিয়ে দিলেই হয়ে যাবে। ডিটারমিনেন্ট অফ এ এর মান হচ্ছে 64, তাহলে 1 বাই 64, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা পেয়েছি সেটা এখানে লিখে দিয়েছি। তো 1 বাই 64 সবার সাথে গুণ হচ্ছে, যেহেতু ম্যাট্রিক্স সবার সাথে গুণ করে দেওয়া হবে। তারপর যদি কালকে কাটাকাটি যায়, কাটাকাটি করে দিতে পারো, অথবা এভাবে অ্যান্সার লিখলেও হবে, সমস্যা নেই। তো এটুকুই ছিল ইনভার্স ম্যাট্রিক্স প্রথমটা, দ্যাট মিন্স অ্যাডজয়েন্টের মাধ্যমে। এখন আর কারো সমস্যা থাকলে আবার বলো, তাহলে আমি আবার বলবো। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখানে নির্ণয় করা বা যেটা যেটা করা, সেটা যদি কারো সমস্যা থাকে আগের ক্লাসের লেসন ভিডিও তো আছেই, সেখানে দেখে নিবা, সে তাহলে ইজি হয়ে যাবে ব্যাপারটা। যেহেতু আমি বলেছি যে অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হলে অবশ্যই আগের লেসনে যেতে হবে, ডিটারমিনেন্ট নির্ণয় করতে হলেও আগের লেসনে যেতে হবে, কারণ আগের লেসনে আমি এটা করেই আসছি। এটা তো আজকে জাস্ট এখানে দেখতে কিন্তু অনেক ছোট দেখাচ্ছে যে অ্যাডজয়েন্ট তো হয়ে গেল বা ডিটারমিনেন্টও খুব সহজে হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু পুরো একটা লেসনে যে পড়াইছি গত লেসনে সেই জিনিস কিন্তু এখানে সব ইমপ্লাই করতে হচ্ছে। সো এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের, যখন ক্যালকুলেশন করবে তখন কিন্তু একটু বড় ক্যালকুলেশন হবে। এখানে আমাদের 2 লাইনে তো নিশ্চয় হবে না, তোমাদের হাতে কলমে করতে গেলে একটু বড় হবে। সো সেটা খেয়াল রেখো। ওকে, এই লেসনে আর কারো সমস্যা থাকলে বলো, না হলে আমি নেক্সট লেসনে যাচ্ছি। না স্যার, সমস্যা নাই। আচ্ছা, নেক্সট লেসনে যাই আমরা। ওকে, এটা আমাদের লেসন 9। লেসন হ্যাঁ, লেসন 9 যেটা আছে ইনভার্স ম্যাট্রিক্স এর এই ক্লাস কন্টিনিউয়েশন। তো আমরা মানে বলেছি যে ইনভার্স ম্যাট্রিক্স এর একটা পদ্ধতি আমরা দেখবো, ইউজিং রো অপারেশন। এখানে যে লেখা আছে বা রো রিডাকশন যেটাই বলো, অপারেশনের মাধ্যমে করতে হবে, সেটাকে আমরা এখানে করব। A method for inverting matrices. To find the inverse of an invertible matrix A, find a sequence of elementary row operation that reduces A to the identity and then perform the same sequence of the operation in to obtain A inverse. তো আমাদের এখানে মেইন কথা, এখানে যেটা বলছে সেটা হয়তোবা তোমরা বুঝতে নাও পারো। এখানে মেইন কথাটা হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা থাকবে তাকে আমরা তার সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নিব। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি, আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নিলে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যে পদ্ধতিতে আছে এ ম্যাট্রিক্সটাকে যদি সেই রকম আইডেন্টিটি বানানো যায়, তার মানে প্রথমে এ ছিল,
তারপরে সাথে থাকবে সিকোয়েন্সে আই। তো সেই আই, এ আর আই দুইটাতেই আমরা অপারেশন করব। এ কে আমরা আই এর মতো বানিয়ে নিব, তার মানে এ যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটাকে আমাদের আই ম্যাট্রিক্স, তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতো যদি বানানো যায়, তাহলে নতুন যে আই এর পজিশনে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হবে এ ইনভার্স। আমরা ম্যাথে খেয়াল করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো এখানে বলা হচ্ছে এই যে এ সাথে এই যে অগমেন্টেড করে লেখা হয়, অগমেন্টেড করে পার্টিশনাইজড ম্যাট্রিক্স অথবা পার্টিশন বলো, এই চিহ্নটাকে পার্টিশন চিহ্ন বলা হয়। এ পার্টিশন আই, একটা ম্যাট্রিক্স নেবো, আমাদের তো ম্যাট্রিক্স থাকবে এ, এ যে অনুসারে ম্যাট্রিক্স থাকবে, এই যদি 3/3 ম্যাট্রিক্স থাকে তাহলে আই এর ক্ষেত্রে I3 নিতে হবে, যেহেতু আমি বলেছি যে যত বাই যত ম্যাট্রিক্স থাকবে আই এর ক্ষেত্রে ওরকম লেখা হয়। I3 মানে হচ্ছে একটা 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই যে এ আর আই, এখন এ আর আই একই সাথে আমরা রো ইসিলন ফর্ম যেভাবে শিখেছি, রো ইসিলন ফর্মটা আমরা পুরো পারফর্ম করব এ আর আই এর উপরে। মানে এ কে আমরা পরিবর্তন করে রো ইসিলন ফর্মে নিতে থাকবো, এ অনুসারে আই এর যে পরিবর্তন আসতে থাকবে সেটা চলতে থাকবে। একটা সময় দেখা যাবে যদি রো ইসিলন ফর্ম করো তাহলে কি হয়, লিডিং ওয়ান এর উপরেও জিরো নিচেও জিরো, লিডিং ওয়ান এর উপরে নিচে যদি জিরো হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা কি হয়ে যায়, আইডেন্টিটি ম্যাট্রিক্স অবশ্যই হয়ে যাবে। যেহেতু এই যে ম্যাট্রিক্সটা খেয়াল করো, এই যে 1 0 0 1 0 উপরে 0 1 উপরে দুটো 0, তো এইটাই তো হচ্ছে যে রিডিউসড রো ইসিলন ফর্ম। তো রিডিউসড রো ইসিলন ফর্মই হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো রিডিউসড রো ইসিলন ফর্মটা যদি এখানে আমরা এ আর আই এর মধ্যে মানে চালাইতে থাকি তাহলে দেখা যাবে কি একসময় এ পরিবর্তন হয়ে আই হয়ে যাবে, আর তখন আই এর ক্ষেত্রে যে পরিবর্তনটা চলে আসবে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা এ ইনভার্স। জিনিসটা ক্লিয়ার কিনা, সমস্যা থাকলে বলো, আবার বলবো। স্যার আবার বলেন একটু। হ্যাঁ, আমাদের এ একটা ম্যাট্রিক্স থাকবে, অবশ্যই সেটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। যদি একটা 3/3 ম্যাট্রিক্স থাকে তাহলে এখানে একটা পার্টিশন, সাথে পার্টিশন করে আই একটা ম্যাট্রিক্স নিতে হবে। আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটাও অবশ্যই 3/3 হবে। তো আই এমন একটা ম্যাট্রিক্স, আই ম্যাট্রিক্সটাকে আমরা বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা একটা কিন্তু রিডিউসড রো ইসিলন ফর্মকে অবলম্বন করে লেখা। রিডিউসড রো ইসিলন ফর্মে আমরা দেখেছি লিডিং ওয়ান এর নিচেও জিরো, লিডিং ওয়ান এর উপরেও জিরো। তো খেয়াল করে দেখো এই যে সাথে লেখা হয়েছে এটাই তো আই, এইটা আই এর লিডিং ওয়ান এর নিচে জিরো, এই যে লিডিং ওয়ান এর নিচে জিরো উপরে জিরো, লিডিং ওয়ান এর নিচে নাই উপরেও জিরো। তো এই যে প্রসেসটা, এটা তো হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম একটা ম্যাট্রিক্সের। তো এই রিডিউসড রো ইসিলন ফর্ম যদি থাকে, আই আকারে থাকে, সেই রিডিউসড রো ইসিলন ফর্মটা এবার এই পুরো ম্যাট্রিক্সটার উপরে অ্যাপ্লাই করব। এবার আমরা এই যে পাশের ম্যাট্রিক্সটা ছিল এ ম্যাট্রিক্সটা, এটার উপরে যদি রো রিডিউসড রো ইসিলন ফর্ম করি তাহলে দেখা যাবে কি এখানেও কি এরকম আই এর মতো চলে আসবে, তাই না? যখন এখানে 1 আছে এর নিচে 0 আসবে, এখানে 1 আসবে এর নিচে নিচে উপরে 0 হবে, তখন এই পাশের যে ম্যাট্রিক্সটা হয়ে যাবে তখন সেটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে, আই ম্যাট্রিক্স হয়ে যাবে। আর সাথে সাথে যেহেতু এই একটা রো, এখন তখন কিন্তু এটা একটা 3/3 ম্যাট্রিক্স ছিল, এটা একটা 3/3 ম্যাট্রিক্স ছিল, যখন পার্টিশন করা হয়েছে তখন কিন্তু একটা এটা 6/3 ম্যাট্রিক্স হয়ে গেছে। তো দেখো তখন ফার্স্ট রো বলতে এই পুরোটো, যখন এই 1 আছে 1 এর নিচে যখন এই 2 কে 0 বানাবো তখন এই পুরো রোটা এইটা নিতে হবে, এইটার সাথে এটা কম্পেয়ার করে এইখানে তখন চেঞ্জ চলে আসবে। এখানে তো আমাদের আস্তে আস্তে এই ফরম্যাটে আসতে থাকবে, কিন্তু এখানে কিন্তু অন্যান্য সংখ্যা চলে আসতে থাকবে। যখন এরকম অন্যান্য সংখ্যা চলে চলে আসতে আসতে পুরোটা যখন আইতে কনভার্ট হয়ে যাবে, এই বাম পক্ষে দ্যাট মিন্স আই এর পজিশনে আই চলে আসবে, তখন এই পাশের যে পজিশন, পার্টিশনের ডান পাশের যে নতুন যে পজিশনে যেটা আসবে সেটা আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাবো বা নতুন যে ডিটারমিন ম্যাট্রিক্সটা পাবো সেটার নাম হচ্ছে এ ইনভার্স, তার মানে ইনভার্স ম্যাট্রিক্স। আমরা ম্যাথে যাই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি দেখাই, তো আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, 3/3 ম্যাট্রিক্স আছে, যেহেতু আমরা ইনভার্স ম্যাট্রিক্স করব এবং বলে দিয়েছি যে ইউজিং রো ইসিলন ফর্ম বা রো অপারেশনের মাধ্যমে করব। তো এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স আছে, 3/3 ম্যাট্রিক্স আছে, এর সাথে পার্টিশন করে একটা 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স দিতে হবে। সো আমরা এটা প্রথম কাজ, তো এটা নিলাম। এই যে প্রথম আমাদের জেনারেল এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, পার্টিশন করে একটা 3/3 আই ম্যাট্রিক্স নিয়ে নিলাম। তো এরপরে আমাদের ফার্স্ট রো তাহলে এখন হয়ে গেল 1 2 3 1 0 0, সেকেন্ড রো হয়ে গেল 2 5 3 0 1 0, থার্ড রো হলো 1 0 8 0 0 1। তাহলে তিনটা রো ছিল আগে, এবার আমাদের সরি রো তিনটা হয়ে গেছে,
সরি রো 3টা হয়েছে কিন্তু কলম কিন্তু 6টা হয়ে গেছে, মানে 3 গুণ 6 মানে 3টা রো 6টা কলম হয়ে গেছে এখন। তো যাই হোক, এবার আমাদের প্রথম কাজ হচ্ছে লিডিং ওয়ান বের করা। এখানে প্রথম ওয়ান তো যেহেতু ওয়ান আছে, তো লিডিং ওয়ান বের করার কিছু নাই এখানে। এরপরে নিচের এলিমেন্ট দুইটাকে কি জিরো করতে হবে, 2 কে জিরো বানাতে হবে, এই 1 কেও জিরো করতে হবে। তো প্রথমে 2 কে যখন জিরো বানাতে হবে তখন এই যেহেতু লিডিং ওয়ান এইখানে পেয়েছি, এটাকে -2 দ্বারা গুণ করে যোগ করতে হবে। আবার এইখানে 1 আছে, এইটাকে যদি জিরো বানাতে হয় তাহলে ফার্স্ট রোকে -1 দ্বারা গুণ করে যোগ করতে হবে। এই যে বলা হয়েছে উই অ্যাড -2 টাইমস দ্য ফার্স্ট রো টু দ্য সেকেন্ড রো and -1 times the first row to the third row। তো থার্ড রোর সাথে একবার করতে হবে, একবার সেকেন্ড রোর সাথে করতে হবে। তখন কি হয়ে যাবে, এইখানেও জিরো হয়ে যাবে, এখানেও জিরো হয়ে যাবে। খেয়াল করে দেখো, যখন এইখানে জিরো বানাইতে গেছি তখন কিন্তু এইখানেও ওই একই কাজ করা হইতেছে। তাহলে এখন পুরো রো মানে হচ্ছে এইটা, পুরো রো মানে হচ্ছে এইটা, যোগ বিয়োগ কিন্তু পুরো রোতে হবে। তখন এখানে চেঞ্জ হয়ে কিন্তু এখানে আগে ছিল কত, জিরো, এখন -2 চলে আসছে। এখানে ছিল 1 ঠিক রয়েছে, পরেরটা জিরো, তারপর এটাও ঠিক রয়েছে, বাট পরিবর্তন কিন্তু চলে আসছে। তখন এখন কিন্তু আর এখানে মানে যে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল, যেরকম কি বলা হয় আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল, সেটা কিন্তু এখন আর এখানে নাই। একবার অপারেশন করার পরে এখানে আর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নাই। তো এরপরে এখানে যখন জিরো আসছে তখন এখানে এই পজিশনে জিরো ছিল, এখানে -1 চলে আসছে। এরপর বাকিগুলো হয়তো বা চেঞ্জ হয় নাই, বাট চেঞ্জ কিন্তু চলে আসছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স এখন আর আইডেন্টিটি ম্যাট্রিক্স নাই। তো পাইলাম ফার্স্ট রো লিডিং ওয়ান, তার নিচে জিরো বানাইলাম। এবার সেকেন্ড রোতে লিডিং ওয়ান, সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট 1 আছে, সো লিডিং ওয়ান পাইলাম। এর নিচের এলিমেন্টটা জিরো বানাইতে হবে, -2 কে জিরো বানাইতে হবে, কম্পেয়ার করবো 1 এর সাথে, তার মানে সেকেন্ড রো কে 2 দ্বারা গুণ করে যোগ করতে হবে। তো এই যে we added 2 times the second row to the third, তো করলে এখানে জিরো চলে আসছে। তখন এখানে কিন্তু থার্ড রোতে পরিবর্তন চলে আসছে, যে -5 to 1 চলে আসছে, পরিবর্তন হয়ে গেছে পুরাই। এরপরে তাহলে ফার্স্ট লিডিং ওয়ান, তার নিচে জিরো, সেকেন্ড লিডিং ওয়ান, নিচে জিরো, থার্ডটাই লিডিং ওয়ান বানাতে হবে। তো লিডিং ওয়ান বানাতে এখানে -1 আছে, তার মানে পুরো রোটাকে -1 দ্বারা গুণ করতে হবে আবার একটা, অথবা -1 দ্বারা ভাগ করতে হবে, যেটাই করো। তো করলে এই দেখো চেঞ্জ চলে আসছে, 0 0 1 5 -2 -1, এখানে ছিল -5 to 1, তো এখানে 5 -2 -1 চলে আসছে। তো পেলাম তাহলে আমাদের ফার্স্ট লিডিং ওয়ান, তার নিচে জিরো, সেকেন্ড লিডিং ওয়ান, তার নিচে জিরো, থার্ড লিডিং ওয়ান, তার নিচে কিছু নাই। এবার কি করতে হবে, লিডিং ওয়ান এর উপরে জিরো বানাইতে হলে লাস্ট থেকে ফার্স্টে যাইতে হবে। এরপরে দেখো লিডিং ওয়ান আছে, থার্ড লিডিং ওয়ান, এখানে এর উপরে দুইটা এলিমেন্ট আছে, -3 +3, এই দুটাকে জিরো বানাতে হবে অবশ্যই এইখানের সাথে কম্পেয়ার করে। যা লাগবে, যেমন সেকেন্ডটার জন্য we added -3 times the third row to the second row and -3 times the third row to the first row, করলে এখানে এই দুটা জিরো হয়ে গেল। তখন উপরে এই দুটো এখানে অনেক চেঞ্জ চলে আসছে। তো যেটা হলো, এখান থেকে লিডিং ওয়ানের জন্য, লিডিং ওয়ানের উপর নিচে জিরো বানানোর জন্য কিন্তু আমাদের আইডেন্টিটি যে ম্যাট্রিক্স ছিল সেটা কিন্তু এখন পুরো বিলুপ্ত হয়ে গেছে, আর নতুন করে কিন্তু এই পাশে আইডেন্টিটির মতো চলে আসতেছে, তাই না? লাস্ট লিডিং ওয়ানের উপরে জিরো বানালাম, এবার লাস্ট লিডিং ওয়ানের আগের লিডিং ওয়ান যেটা আছে, এখানে লিডিং ওয়ান, তার নিচে জিরো আছে, উপরে 2 আছে, এই 2টাকে আমাদের জিরো বানাইতে হবে। এই 2টাকে যদি জিরো বানাইতে হয় তাহলে কি এইটার সাথে কম্পেয়ার করবো, তাহলে -2 দ্বারা এই সেকেন্ড রোকে গুণ করে যোগ করতে হবে। added -2 times the second row to the first, যদি করি তাহলে এখানেও জিরো চলে আসছে, এখানে পুরো চেঞ্জ চলে আসছে। তো এবার দেখো লিডিং ওয়ানের উপর নিচে সব জিরো, তাহলে এই যে পাইলাম এটা তখন কি হয়ে গেল, আই। আর বাকি এই যে ম্যাট্রিক্সটা নতুন করে পেলাম, এইটা হচ্ছে আমাদের এ ইনভার্স ম্যাট্রিক্স। এই যে তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু -40 16 9 13 -5 3 5 -2 1। তো এইভাবে করে আমরা করতে পারি। তো এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো যদি জানার থাকে, যে কিছু না বুঝলে বলো আমাকে, কারণ এটা কিন্তু তোমাদের এইটা নিউ জিনিস ছিল ইনভার্স ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। ওকে, ধরে নিলাম বুঝছো তোমরা।
তাহলে আমি নেক্সটে যাচ্ছি। ওকে, এরপরে আরেক কিছু জিনিস আছে, শোয়িং দ্যাট এ ম্যাট্রিক্স ইজ নট ইনভার্টেবল। অনেক ক্ষেত্রে আমরা জানি যে ইনভার্স ম্যাট্রিক্সের জন্য আমরা যখন করেছি, আমাদের যখন ডিটারমিনেন্টের মাধ্যমে করেছি, তখন আমরা চেক করতাম ডিটারমিনেন্ট জিরো হয় কিনা, দেখি জিরো হলে বলতে পারবো ইনভার্স ম্যাট্রিক্সটা ইনভার্টেবল না। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে এটাকে অন্য পদ্ধতিতেও করা যায়। যখন আমরা ওই পদ্ধতিতে যাব, যে আমাদের যে রো এসিলন ফর্মের মাধ্যমে যাব, তখন আমাদের সেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে না। যেমন এখানে একটা ম্যাট্রিক্সে দেওয়া আছে, এই ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স, তার সাথে আইডেন্টিটি একটা 3/3 ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। তো এরপরের কাজ আগের মতোই, 1 আছে যেহেতু ঠিক আছে, এরপরে দুইটা কি জিরো বানাতে হবে, জিরো বানালাম। জিরো বানানোর পর সেকেন্ড লিডিং 1 বানাতে হবে, এখানে 8 -8 আছে, এটাকে 1 বানাতে হবে। তো -8 কে 1, আচ্ছা দেখি, দেখো এখানে যেটা আছে -8 যদি এরকম হয়, কখনো ক্যালকুলেশন করতে গেলে আমরা ম্যাট্রিক্সটাকে ইনভার্স তখন বলতে পারবো না যদি কোনো একটা, আমরা অনেক সময় কিন্তু এটা দেখেছি যখন রো এসিলন ফর্ম করেছি, তখন কি হয়েছে, একটা ম্যাট্রিক্সের একটা রো পুরো জিরো হয়ে গেছে, এরকম কিন্তু আমি দেখিয়েছি যে একটা ম্যাট্রিক্সের একটা রো যদি জিরো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রো রিডাকশন বা রিডিউসড রো এসিলন ফর্মে কি করতাম, সেই রোটাকে সবার লাস্টে নিয়ে চলে যেতাম, যে ওই রোটা বাদ হয়ে গেছে। কিন্তু যখন ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব, তখন যদি এরকম কোন সিচুয়েশন আসে যে একটা রো এরকম অপারেশন করতে যে জিরো হয়ে গেছে, তাহলে আমরা বলবো সেটাকে আর ইনভার্স বের করা যায় না। যেমন এখানে থার্ড রো যখন এখানে লিডিং ওয়ান বের হতাম, তখন এখানে যখন জিরো বানাইতে যাইতাম, তখন দেখা যাইতো এই পুরো রোটাই জিরো হয়ে গেছে। তো এই জিরো হয়ে গেলে তখন আমরা বলবো যে এটা আর ইনভার্স ম্যাট্রিক্স করা যায় না। তো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা রো এসিলন ফর্ম করি, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে যদি একটা রো জিরো চলে আসে পুরো, তাহলে আমরা সেটাকে বলবো এই ম্যাট্রিক্সটা ইনভার্স করা সম্ভব না। তো এটা জাস্ট একটা কন্ডিশন হিসেবে মনে রাখলো, যদি আমরা এরকম একটা ম্যাট্রিক্স দিই, তখন তোমরা যদি কোনো ভাবে ক্যালকুলেশন করে এইভাবে আনতে পারো যে একটা রো জিরো হয়ে গেছে, তাহলে আমরা বলবো যে না, এই ম্যাট্রিক্সটা ইনভার্স করা সম্ভব না। মেইনলি সাধারণত ইনভার্স করা যায় এরকম তাই দেওয়া হয়, কিন্তু এক্সেপশনাল কেস তো থাকেই অনেক সময়, তো এটা একটা এক্সেপশনাল কেস। তো এরপরে এক্সারসাইজ আছে, আমরা এই এক্সারসাইজ গুলো থেকে হয়তো ম্যাথ দিব তোমাদের এই থার্ড অ্যাসাইনমেন্টে। তো এইটুকুই আমাদের ক্লাস। তো অ্যাসাইনমেন্ট যেটাই দেওয়া হোক, এখানে কিন্তু আমরা দেখলাম যে ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করা যায়। বিপরীত মানে আমরা এখানে যে পদ্ধতিটা ব্যবহার করছি সেটা হচ্ছে রিডিউসড টু এসিলন ফর্ম। রিডিউসড টু এসিলন ফর্মকে অ্যাপ্লাই করে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করলাম। আগেরবার দেখলাম আমরা অ্যাডজয়েন্টের মাধ্যমে করে, এবার দেখলাম রিডিউসড টু এসিলন ফর্মের মাধ্যমে করা। তো দুইটা পদ্ধতিতেই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। আর এখানে ইনভার্টেবল না, কখন ইনভার্টেবল না, এর কিন্তু আমরা তিনটা কন্ডিশন পেয়েছি। প্রথম যে কন্ডিশনটা আমরা পেয়েছিলাম, সেখানে যদি এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই হয়, সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম যদি এ বি ইজ ইকুয়াল টু বি এ নট ইজ ইকুয়াল টু আই হয়, যদি আই ছাড়া অন্য কিছু হয়, তাহলে সেটাকে আমরা বলবো না যে সেটাকে ইনভার্স করা যায় না, সেটাই বলবো, প্রথমে বলেছিলাম। এরপরে যেটা দেখলাম, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরো, যদি নট ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা বলবো যে এটা ইনভার্স করা যায়। কিন্তু ডিটারমিনেন্টের মান যদি কখনো জিরো হয়ে যায়, তখন আমরা বলবো সেই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করা সম্ভব না। এবং সর্বশেষে বললাম, যখন আমরা রো এসিলন ফর্ম করলাম, তখন বললাম রো এসিলন ফর্ম করার ক্ষেত্রে কখনো যদি একটা রো পুরোপুরি জিরো চলে আসে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করা যাচ্ছে না। তো তিনটা পদ্ধতিতে তিন ভাবে আমরা কিন্তু বললাম। তো তোমাদের ভাই এভাবে তিন ভাবে আলাদা আলাদা প্রশ্ন হতে পারে, যে বলো যে রো এসিলন ফর্মের ক্ষেত্রে ইনভার্স না হওয়ার কন্ডিশনটা বলো, অথবা ডিটারমিনেন্টের ক্ষেত্রে ইনভার্স না হওয়ার কন্ডিশনটা বলো, বা শুধুমাত্র ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে ইনভার্স হওয়ার কন্ডিশনটা বলো। তিনটা আলাদা আলাদা কোশ্চেন হতে পারে কিন্তু। ওকে, এই পর্যন্তই তোমাদের লেসন। যদি কারো সমস্যা থাকে আমাকে আস্ক করো, আমি দেখি বোঝানোর চেষ্টা করবো এখন।
স্যার আমাদের ম্যাথে যখন 2/2 ম্যাট্রিক্স দেওয়া থাকবে তখন আমরা আইটাকে কিভাবে নেব? 1010? হ্যাঁ হ্যাঁ, তাহলে 2/2 নিবা, 10101 যেটাকে বলা হয়। যেমন এখানে 2/2 ম্যাট্রিক্সের জন্য দেওয়া আছে, তো এখানে 2/2 এর জন্য আই যেটা হবে সেটা দেবা, সেটা দিয়ে করতে হবে। ওকে, আর কারো যদি সমস্যা থাকে বলো, যেহেতু আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট আজকে একটু পরে দেওয়া হবে, সো এটা কিন্তু তোমাদের থার্ড অ্যাসাইনমেন্ট, এবং এটা 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 থেকেই আমাদের তিনটা যেহেতু দেওয়া হয়ে গেছে, ইভলিউশন এই তিনটা থেকেই হবে, যেহেতু অফলাইনে ক্লাসের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ওকে, এ পর্যন্ত এই ক্লাস, তোমরা আইডি গুলো দাও এখানে। স্যার আর ভাইবা, হ্যাঁ বলো। হচ্ছে গিয়ে এর ফার্স্ট অ্যাসাইনমেন্টটা একজন দিতে পারেনি স্যার, মানে 12টার বেশি বেজে গেছিল। হ্যাঁ, এখনো ওখানে তো দেওয়া যাবে না, ওখানে আমার কে কে টাইম মতো দিয়েছো আর কে কে লেটে দিয়েছো সেটা লেখাই থাকে। যে টাইম মতো না দিবা সেখানে একটা লেট নামে লেখাই থাকবে, আমার যে লেট দিয়েছে ওটা আমি বুঝবো, তোমরা জমা দিতে পারবে, সমস্যা নেই, জমা দাও, যদি কেউ লেটে দাও আমি ওটা সেইভাবে একটু কনসিডার হবে আর কি। এক আচ্ছা। হয় বা 1 অথবা 2 মার্ক, 1 মার্ক হয়তো বা কাটা যাবে, যেহেতু লেট করছে, লেট করার জি জন্য স্যার, তো কিছু ই থাকে। জি স্যার। সবাই অ্যাসাইনমেন্ট দিয়ে দাও, কারণ অ্যাসাইনমেন্ট লেট হলেও দিতে পারবা, সমস্যা নাই, কিন্তু লেট হলে আমি টের পাবো যে তুমি লেট করে দিয়েছো। আর স্যার কারো যদি কোনো, হ্যাঁ বলো। স্যার স্যার আমাদের লিনিয়ার অ্যালজেব্রা কি ফাইনালও থাকবে? না, লিনিয়ার অ্যালজেব্রা থেকে ফাইনাল দিব না, না। ওকে স্যার। আচ্ছা। তোমাদের আইডি দেওয়া হয়ে গেলে লিভ নিতে পারো, যেহেতু ক্লাস এ পর্যন্তই। আর ভাইবার ব্যাপারে আমি জানিয়ে দিব অনলাইনে, মানে কখন কি কিভাবে হবে সেটা সম্পর্কে আমি তোমাদের দিয়ে দেব, গুগল ক্লাসরুম এবং মেসেঞ্জারেও বলে দেব। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Mamá, vas a dar,